হাই স্টুডেন্ট, আজকে আমরা কি পড়বো? তড়িৎ ক্ষেত্র পড়বো। অলরেডি একটা ভিডিও করেছি, এটা হচ্ছে পার্ট সেকেন্ড, বা এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে পার্ট টু। পার্ট ওয়ানে আমরা চার্জ পড়েছি এবং চার্জের কুলম্বের যে স্লো, সেই কুলম্বের স্লো পড়েছি। আজকে আমরা পড়বো কি ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ডের আগে আমরা প্রথমে বলরেখা একটু পড়ে নিই। বলরেখা বলরেখা তার আগে বলি, অলরেডি এটার একটা ভিডিও করা হয়েছে, যেটা ইংলিশ মিডিয়ামের জন্য। এটা বাংলা মিডিয়ামের জন্য ভিডিওটা করছি। বলরেখা কি না, ধরো এই যে পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জের সামনে যদি আমরা একটা টেস্ট চার্জ রাখি, যেটা হচ্ছে Q0। এই Q0 চার্জ কিরকম না, Q0 হচ্ছে টেন্স টু জিরো, মানে এ নিজে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে কিন্তু পারবে না। টেন্স টু জিরো মানে জিরোর কাছাকাছি, তাহলে নিজে কোনো কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবে না। তাহলে এই চার্জটার যে মুভমেন্ট হবে, এটা সবসময় টেস্ট চার্জ কি রাখা হয়, পজিটিভ রাখা হয়। তাহলে এখানে পজিটিভ রাখলে এই লাইন বরাবর মুভ করবে, মানে কোনো সময়ই কিন্তু এইদিকে মুভ করবে না। বা তুমি যদি ধরো এখানে রাখো, তাহলে কোন দিকে মুভ করবে, এই পয়েন্ট চার্জের, এটা তো সবসময় পয়েন্ট চার্জ। কুলম্ব লয়ের আমরা পড়েছি, লিমিটেশন পড়েছি, যে কেবলমাত্র পয়েন্ট চার্জের ক্ষেত্রে ভ্যালিড। তাহলে এখানে যদি আমরা পয়েন্ট চার্জ রাখি, তাহলে কি করবে, এই চার্জ আর এই চার্জের মধ্যে যে একটা লাইন দ্বারা যোগ করবো, সরলরেখা দ্বারা যোগ করবো, সেই সরলরেখার বরাবর বাইরের দিকে যাবে, প্লাস হলে বাইরের দিকে যাবে। তাহলে এরকম ভাবে এগুলোকে বলা হচ্ছে বলরেখা। এই বলরেখার সংখ্যা যত বেশি বাড়ে, আমরা তড়িৎ ক্ষেত্রের মান তত বেশি পাবো। আগে তড়িৎ ক্ষেত্রটা পড়ে নিই, তারপর দেখাবো। আচ্ছা, নেগেটিভ হলে কি হবে না, নেগেটিভ হলে এখানে যদি আমরা টেস্ট চার্জকে রাখি, Q0 কে লাইন দ্বারা যোগ করলে ভিতর দিকে আসবে। তার মানে এই জন্য বলা হয় নেগেটিভের জন্য কোন দিকে আসছে, বাইরের দিক থেকে বলরেখাগুলো চার্জের দিকে আসছে। হয়ে গেল যে একটা, যেমন এখানে একটা পয়েন্ট থেকে চারদিকে বের হবে, এখানে বাইরের দিক থেকে এসে সবগুলো একসঙ্গে পয়েন্টে কি করবে, মিট করবে। এই বলরেখা। এখন আমরা যদি কোনো একটা পজিটিভ চার্জ আছে, তার কাছে টেস্ট চার্জ রাখি, তাহলে কি হবে? ধরো এটা একটা পজিটিভ চার্জ কিউ, এখানে আমরা রাখলাম কি একটা টেস্ট চার্জ, যেটা Q0 পজিটিভ এবং Q0 টেস্ট চার্জ, মানে হচ্ছে পরীক্ষা করার জন্য যে চার্জ তাকে বলা হচ্ছে টেস্ট চার্জ, সবসময় পজিটিভ, এবং এটা হয় Q0 টেন্স টু জিরো। আমরা যেমন বিভিন্ন পরীক্ষা করি না, ইঁদুর তিন্দুর বিড়াল টিড়ালের উপরে, তো সেরকম এই চার্জটি হচ্ছে টেস্ট চার্জ, ওইরকম টাইপের চার্জ। তাহলে এই চার্জের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সটাই কি বলছে, ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা যদি কুলম্বিক ফোর্স বার করি, তাহলে কি ফর্মুলা আসবে না, F ইকুয়াল টু Q0 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু কত, এটার মধ্যে যদি ডিস্টেন্স দেখি, তাহলে ডিস্টেন্সের স্কয়ার। এখন দেখো কিউটাকে আমরা কি বলছি, টেন্স টু জিরো, মানে জিরো নেই কিন্তু জিরোর কাছাকাছি। তার মানে ওর যে ভ্যালুটা, মাল্টিপ্লাই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি আসবে না, ওটা বাদ দিয়ে যদি আমরা ফোর্স ক্যালকুলেট করি, সেই ফোর্সের সমান আসবে। এই জন্য লিমিটিং কন্ডিশনে আসছে যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু, বা এফ ভেক্টর, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এখানে আমাদের আর এর দিতে হবে, এফ ভেক্টর ডিভাইডেড বাই Q0, এখানে লিমিট, তাহলে একটু বড় করে লিখি, লিমিট Q0 টেন্স টু জিরো, F ডিভাইডেড বাই Q0। এরপর তুমি F এর ভ্যালুটা দেখো, পুট করে দাও, Q0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড E ইকুয়াল টু আসছে কত, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আসছে Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার R অফ হ্যান্ড। কারণ কি ফোর্সের ডিরেকশনের সমান আসবে, যে আর একটা থেকে যাচ্ছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর কুলম্বস লয়ে যে আমরা ফোর্স পেয়েছি, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দুটোর ভেক্টরের যে দিক, সেই দিক হচ্ছে একই দিক। যেমন পজিটিভ হলে তার বাইরের দিকে থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকবে, ভিতর দিকে থাকবে। বা অন্যভাবে আমরা ডেফিনেশন দিই যে কোনো আধানের চারিদিকে যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, তাকে বলছি আমরা ইলেকট্রিক ফিল্ড। কোনো আধানের চারিদিকে বা যতটা অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে, তাকে বলছি আমরা কি, ইলেকট্রিক ফিল্ড। এখন এর মান কত দূর হবে, এখানে ভালো করে দেখো, আর এর মান যদি ইনফিনিটি হয়ে যায়, তাহলে আর ইকুয়াল টু ইনফিনিটি মানে কিউ ইকুয়াল টু জিরো। তার আগে কি জিরো হবে না, তার আগে জিরো আসবে না। অর্থাৎ আর এর মানটা যদি ইনফিনিটি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড জিরো থেকে একবারে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত করে। এরপর যদি আমরা ওই পয়েন্টটাকে চার্জের একবার এখানে নিয়ে চলে আসে, কিউকে এখানে একবার নিয়ে চলে যাবে না, একবারে যদি কাছে নিয়ে চলে আসে টেস্ট চার্জে, তার উপরে কোনো ফোর্স অ্যাপ্লাই করবে না। কারণ কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে কত দূরত্বের মধ্যে থাকে তারা,
10⁻⁻15 এর থেকে বেশি হতে হবে, তাহলে কুলম্বিক ফোর্স কাজ করবে। তার থেকে যদি কম হয় তাহলে কাজ করবে না। অর্থাৎ চার্জের ঠিক উপরে বা চার্জের একবারে কাছে ইলেকট্রিক ফিল্ড কিন্তু আমরা মানে ভ্যালিড নয়, তারপর থেকে শুরু হবে কিছুক্ষণ মানে কিছুটা ডিস্টেন্স থেকে ইলেকট্রিক ফিল্ড আমরা পাবো। মানে একবারে তুমি এই যে কিউটাকে জিরো করতে হবে, তাছাড়া ফলে কি হবে ভ্যালুটা দেখো, এখানে কি আসবে, ইলেকট্রিক ফিল্ড আসবে ইনফিনিটি। এটা কি পসিবল? ইলেকট্রিক ফিল্ড ইনফিনিটি পসিবল না, মানে ওর কেন না কুলম্ব লটাই তো ভ্যালিড হচ্ছে না, 10⁻15 মিটারের পর থেকে ভ্যালিড হবে। আচ্ছা, তাহলে এরপর যদি আমরা পয়েন্ট চার্জের ক্ষেত্রে ধরো এটা বার করলাম, মানে একটা পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড আমরা কত পাচ্ছি না, ইলেকট্রিক ফিল্ড E = Q ডিভাইডেড বাই 4πε0 ইনটু r², যেটা হচ্ছে পয়েন্ট চার্জ, এটা ধরো Q, এখান থেকে r দূরত্বে তার ফিল্ড E = পাবো আমরা, এটাকে অবশ্যই r ক্যাপ দিতে হবে, Q ডিভাইডেড বাই 4πε0 ইনটু r²। এটা কি আমরা এয়ার মিডিয়ামে রেখেছি বা শূন্য স্থানে করলাম। এরপর যদি মাধ্যম চেঞ্জ করি তাহলে আগের মতনই এপসাইলনের জায়গায় এপসাইলন নটের জায়গায় কি হয়ে যাবে, এপসাইলন হয়ে যাবে। তার ভ্যালুটা কত হয়ে যাবে না, তার ভ্যালুটা হচ্ছে এপসাইলন হয়ে যাবে। এখন আমরা দেখবো যে ইলেকট্রিক ফিল্ডটা, এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা তো আমরা পয়েন্ট চার্জের জন্য ক্যালকুলেট করলাম। এরপর পয়েন্ট চার্জ যদি না হয় কিছু আমাদের কন্ডিশন দেয় যেগুলো চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, সেই চার্জ ডিস্ট্রিবিউশন যেমন কোনো রড, ধরো এই পেনটার মধ্যে চার্জ আছে, এই সামথিং কিছু ডিস্টেন্সে আমরা কি করি ইলেকট্রিক ফিল্ড পাবো বা ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে আমরা চার্জ বা আধানের কিছুগুলো ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশন তিনটা আছে। এক নাম্বার হচ্ছে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, নাম্বার 1 হচ্ছে লাইনকে বলে রৈখিক বলতে পারো বাংলায়, রৈখিক আধান ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে রৈখিক আধানকে লিখবো, রৈখিক আধান ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আচ্ছা ডিস্ট্রিবিউশনে লিখি রৈখিক আধান ডিস্ট্রিবিউশন। তারপর 2 নম্বরে আসবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল আধান ডিস্ট্রিবিউশন বিভাজিত আছে, ডিস্ট্রিবিউশন বিভাজিত, এটা তাহলে বিভাজিত আসবে। আর 3 নম্বর আসবে আয়তন, আয়তন আধান বা আয়তনে, কারণ আয়তন ক্ষেত্রফলে লেখো, ক্ষেত্রফলে আয়তনে আধান ডিস্ট্রিবিউশন বা বিভাজিত, মানে লাইনে আধানগুলো কি আছে বিভাজিত আছে। আর এই বিভাজনটা আমরা ধরে নিচ্ছি যে বিভাজনটা ইকুয়ালি আছে, মানে সব জায়গায় সমভাবে আছে, সমভাবে বিভাজিত আছে। মানে ধরো সিম্পলি একটা রড, এই রডে কিউ চার্জ আছে সব জায়গায় সমান, এখানে যেরকম পরপর এই চার্জগুলো সব জায়গায় সমভাবে ডিস্ট্রিবিউশন থাকবে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন বা বিভাজন। কারণ চার্জ তো থাকবে না, কিউ চার্জগুলো এই যদি কন্ডাক্টিং রড হয় এরকম রডে চলে আসবে। এরপর যদি ক্ষেত্রফলে থাকে তাহলে ক্ষেত্রফলে চারদিকে ছড়িয়ে যাবে, কিউ চার্জ দিলে এরকম চারদিকে ছড়িয়ে যাবে। আবার যদি আমরা আয়তনে দেখি, আয়তনের ক্ষেত্র সেম, তারা সব দিকে ছড়িয়ে পড়বে। আয়তনের ক্ষেত্র এটাকে ধরো কিউ চার্জ দিলে সব জায়গায় ছড়িয়ে পড়বে, এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস, এইরকম চারদিকে ছড়িয়ে পড়বে। তাহলে এখন ভালো করে দেখো, যদি আমরা এই লেন্থটাকে ধরে নিই স্মল এল ডিএল, এটা কিন্তু পয়েন্টের মধ্যে বিহেভ করছে, কারণ ডিএল মানে অনেক ক্ষুদ্র, তোমরা ভালোভাবে জানো, যেখানে ডিফারেন্সিয়েশন করছি আমরা অনেক ক্ষুদ্র, মানে পয়েন্ট চার্জের মতো বিহেভ করছে। দেখে রডটা টোটাল যদি লেন্থ আমরা এল বলি, তাহলে কিউ মানে ইউনিট লেন্থে কত আসবে চার্জ, একক দূরত্বে আধান কত হবে না, একক দূরত্বে আধান, একক দূরত্বে যখন আধান আসবে, দেখো এল দূরত্বে কিউ, ঐকিক নিয়ম করলে হচ্ছে কিউ বাই এল আসছে, এটার একটা নাম দেওয়া হয়েছে ল্যামডা, একে বলা হচ্ছে একক দূরত্বের আধান ল্যামডা। এই ল্যামডা অক্ষর দ্বারা কিউ বাই এল দ্বারা ডোনেট করা। তাহলে ডিএল লেন্থে কত আধান হবে, তাহলে ডিএল দৈর্ঘ্যে আধান, ডিএল দৈর্ঘ্যে আধান কত হবে না, ডিএল ইনটু ল্যামডা হবে। একক দূরত্ব যদি এটা হয়, ডিএল লেন্থে এটা হবে। এটাকে যদি আমরা ডিকিউ বলি, তাহলে ডিকিউ সমান কত আসছে, ডিকিউ সমান আসছে দেখো ডিএল ইনটু ল্যামডা, বা কিউ সমান কি আসবে, কিউ সমান আসবে ইন্টিগ্রেশন ল্যামডা ইনটু ডিএল। বোঝা গেল? তাহলে যখন লাইন চার্জ থাকবে, রৈখিক আধান ঘনত্ব থাকবে, তখন কিউর ভ্যালু আসবে ইন্টিগ্রেশন ল্যামডা ইনটু ডিএল। যখন একই রকম ভাবে যখন এই যে সারফেসে থাকবে, এটাকে বলা হচ্ছে সিগমা, তাহলে সিগমা এই জায়গায় কিউ আসবে ইন্টিগ্রেশন সিগমা ডিএস, সারফেসের ক্ষেত্রে কত আসবে ডিএস। আর যখন ভলিউমে থাকবে তখন কিউ ইকুয়াল টু আসবে ইন্টিগ্রেশন, এটাকে বলা হচ্ছে রো ইনটু ডিভি।
তাহলে তিনটে ডিস্ট্রিবিউশন বোঝা গেল, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। মানে এটা রৈখিক ঘনত্ব, ক্ষেত্রফল ঘনত্ব, আর হচ্ছে এটা হচ্ছে আয়তন ঘনত্ব ডিস্ট্রিবিউশন, মানে সম হবে, কিন্তু আমরা এখানে ধরছি যে বিভাজিত হচ্ছে। এরপর আমরা এইরকম টাইপের কিছু প্রবলেম আসবে যেখানে ইলেকট্রিক ফিল্ড আমাদের ক্যালকুলেট করতে হবে। প্রথমেই আসি রডের। ধরো এরকম একটা রড আছে, এই রডটাতে কিউ চার্জ দিয়েছো, যে সমভাবে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে প্লাস মাইনাস করে। এরপর তোমাকে বলেছে যে এই রড থেকে এক্সিসের উপরে, এটা হচ্ছে অক্ষের উপরে, এ দূরত্বে, এখান থেকে দূরত্বটা এ দূরত্বে পি বিন্দুতে আমাদেরকে তড়িৎ, যে আমরা পড়লাম ক্ষেত্র, সে তড়িৎ ক্ষেত্র, এটা অবশ্যই ক্ষেত্র না বললে, ক্ষেত্র মানে পুরোটা বোঝাবে, তার মানে বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদেরকে বার করতে বলেছে। ধরো এটা আমি সবসময় বলার ক্ষেত্রে কিন্তু তড়িৎ ক্ষেত্র বলে যাচ্ছি, প্রাবল্যটা অ্যাড করেছেন, তোমরা কিন্তু অবশ্যই এগুলো প্রাবল্য অ্যাড করবে। তাহলে এইখানে আমরা যদি, তাহলে দেখো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, ঠিক আছে, মান নির্ণয় করা, এটি আমাদের প্রশ্ন। তাহলে প্রথমে দেখো এগুলোর ক্ষেত্রে সবসময় আমরা ধরে নেবো যে এখানে একটা স্মল এলিমেন্ট ডিএল, এটা কিন্তু বিন্দু আধানের মধ্যে বিহেভ করবে, বারবার বলছি, কারণ এটা খুব স্মল, তো কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে দূরত্ব আমরা ধরে নিলাম কত, পি বিন্দু দূরত্ব হচ্ছে এক্স ধরে নিলাম, পি বিন্দু দূরত্ব কত ধরলাম, এক্স। এখন এই ডিএল লেন্থের আধান কত হলো না, ডিএল দৈর্ঘ্যের আধান dq সমান হচ্ছে ল্যামডা ইনটু dl। আমরা ধরে নিচ্ছি যে রৈখিক ঘনত্ব আধান হচ্ছে কত না ল্যামডা, আর এইটা তো দূরত্ব দেওয়া আছে এল রড, এটার দৈর্ঘ্যটা হচ্ছে কত না, দৈর্ঘ্যটা হচ্ছে এল, তাহলে এটাকে আমরা dx ধরে নিই, তাহলে এইটা dx, ল্যামডা ইনটু dx চলে আসবে, বুঝা গেল। তারপর লিখবো যে dq আধানের জন্য p বিন্দুতে তড়িৎ প্রাবল্য DE স্মল হবে, তাহলে DE সমান আসবে কত, dq ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু, দেখো ডিসটেন্স কত এখান থেকে x ধরেছি, তাহলে x স্কয়ার। এরপর dq এর ভ্যালু পুট করে দাও, dq সমান হচ্ছে ল্যামডা ইনটু dx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। এরপর E সমান কত আসবে, E সমান ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন হচ্ছে ল্যামডা dx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। লিমিট কত হবে দেখো, x এর লিমিট আমরা এই স্টিকটা সরিয়ে এখানে করতে পারি একবার প্রান্তটায়, তাহলে তখন এখান থেকে এই ডিসটেন্স কত হবে, a সমান হবে xটা, ক্লিয়ার। তাহলে x এর লিমিট a থেকে আবার এই স্টিকটা এখানে নিয়ে আসতে পারি একবার প্রান্তে, তাহলে একবার প্রান্তের x, এইটা এই পর্যন্ত আমরা কত ধরেছি, এই পর্যন্ত আমরা ধরেছি আচ্ছা এটাতে a ধরেছি, তাহলে এই xটা বেড়ে বেড়ে কত আসবে এত দূর, তাহলে এইটা a আর এটা l, তার মানে আসছে a প্লাস l, বোঝা গেল, a প্লাস l। আমি একটু বড় করে লিখি এখানে, তারপরে বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে E সমান আসছে ইন্টিগ্রেশন, এখানে a প্লাস l, এখানে a, আর এখানে থাকছে তোমার এই ল্যামডা dx ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। এরপর দেখো আমাদের এই ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশনের, তার মানে এখানে আসছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন a থেকে a প্লাস dl dx ইনটু x স্কয়ার, dx ইনটু x স্কয়ার এর ইন্টিগ্রেশন -1/x হয়, তার -1/x হলে এই জায়গাতে আমি লিখছি ইন্টিগ্রেশন, আচ্ছা ওটা টার্মটা তো বাইরে বার করা আছে আমার, ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট -1/x, এটা লিমিট কত, a থেকে a প্লাস l, a থেকে a প্লাস l, তাহলে ওই ভ্যালুটা এরপর পুট করে দিই আমরা। তাহলে এখানে E সমান কত আসছে, E সমান আসছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, প্রথমে আপার লিমিট বসাও, তাহলে 1 ডিভাইডেড বাই a প্লাস l, তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটা থাকছে, আচ্ছা তারপর লোয়ার লিমিট দিয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1/a, তার মানে লিখতে পারবো আমরা ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট 1/a মাইনাস 1/a প্লাস l। এরপর তুমি করো ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এটা হচ্ছে a ইনটু a প্লাস l আছে, তাহলে a প্লাস l মাইনাস অফ a, তাহলে a কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে ল্যামডা l ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, এই টার্মটা থাকছে a ইনটু a প্লাস l। আর এই ল্যামডা l মানে দেখো কিউ,
কারণ কি ল্যামডাটা আমরা ধরেছি ইউনিট লেন্থের, তো ল্যামডা এর সমান কিউ হলে কিউ ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই এপসাইলন নট এ ইন্টু এ প্লাস এল। এইটি আমাদের অ্যান্সার চলে আসছে, এ ইন্টু এ প্লাস এল। এখানে কিন্তু পয়েন্ট চার্জ হিসাবে ধরে এটাকে মিডিলে যদি আমরা ধরে নিই যে টোটালটা এটা কনসেন্ট্রেটেড আছে, তাহলে কিন্তু এখানে অ্যান্সার আসবে না। তাহলে দেখো অ্যান্সার আসবে কত, এক্স প্লাস এল চলে আসবে। বুঝে গেল ব্যাপারটা? তাহলে কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট L/2 আছে, কারণ এখানে তো ইকুয়ালি ডিস্ট্রিবিউশন আছে এবং সেটা ডিস্টেন্সের উপরে ভেরি করছে, ইনভার্সলি ভেরি করছে। যদি সমানুপাতিক থাকে তাহলে কিন্তু ওটা ধরা যায়, সমানুপাতিক হলে তার একই অ্যান্সার চলে আসবে। কিন্তু ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে এগুলো কিন্তু মানে এই মিডিলে তুমি চার্জটা টোটাল চার্জটা ধরে নিলে তার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার আসবে। হলো, আমরা নেক্সটে চলে যাই। এই রডটাকে যদি আমরা এরপর লম্বভাবে করে দিই তাহলে কি হবে, দেখো ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যালকুলেট করবো আমরা। মানে ধরো এরকম ভাবে রেখেছি, এইভাবে আমরা রাখলাম যে এই জায়গায় প্লাস আছে প্লাস আছে প্লাস আছে প্লাস আছে, এভাবে প্লাস চার্জ ডিস্ট্রিবিউশন আছে। তো এইটা দুটো পয়েন্ট হয়, ভালো করে দেখো, ঠিক যদি মিডিলে হয় এইখান থেকে ডিস্টেন্সটা এই, তাহলে এই অ্যাঙ্গেলগুলো আমরা দুটো সমান পেয়েছি। ভালো করে দেখো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান পেয়েছি। এটা একটা করা যায়, মানে এই দিকের পোর্শনটা এই দিকের পোর্শনটা ব্যালেন্স হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? ব্যালেন্স হয়ে যায়। তাহলে একটা পোর্শন নিয়ে আমাদেরকে ইন্টিগ্রেশন করলে হয়। তো আমি এনি পয়েন্টে ক্যালকুলেট করে দিচ্ছি, সেখান থেকে দেখবো আমরা থিটার কন্ডিশন পুট করে দেবো, সবগুলো বেরিয়ে যাবে। তাহলে এই পয়েন্টটাকে সরিয়ে এরকম একটা পয়েন্ট নিয়ে এলাম, এটাকে আমরা তাহলে মুছে দিচ্ছি। এটা এইখান থেকে ধরে এই পয়েন্টটা ধরে নিলাম, এই পয়েন্টটা হচ্ছে আর একটু উপরে করি তাহলে থিটাগুলো বুঝতে সুবিধা হবে। এরকমই যাবে, এটা হচ্ছে এ ডিস্টেন্স, তাহলে এখান থেকে এটা একটা টানছি, এই অ্যাঙ্গেলটা করেছি ধরে নিচ্ছি থিটা 2, আর এই প্রান্ত থেকে অ্যাঙ্গেল করেছে কত, এই প্রান্ত থেকে ধরো অ্যাঙ্গেল করেছে θ1, এটা হচ্ছে θ1। এখন দেখো আমরা যদি সেম এই যে রডটা, এই লেন্থটাকে ধরো আমরা ধরে নিয়েছি এল, এই রডটা, তাহলে এইখান থেকে এক্স ডিস্টেন্সে এইখান থেকে ডট ডট করে এক্স যাব, দিয়ে এখানে ডিএক্স এর একটা স্মল সেগমেন্ট আমরা কেটে নেব। এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এক্স। ডিস্টেন্সটা কত হলো, এই ডিস্টেন্সটা এক্স, আর কত কেটেছি, ডিএক্স কেটে নিয়েছি। তাহলে এই জায়গাটা ইউনিট চার্জের মতো বিহেভ করছে, কারণ এটা খুব স্মল। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড আসবে দেখো এই বরাবর, এটা হলো ডিটা, মানে ডিএক্স এর জন্য। এরপর আমরা যদি এটাকে দুটো পার্টে ভাগ করে দিই, ভালো করে দেখো এটা, আর এই যে যেটা অ্যাঙ্গেল করেছে এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এটা থিটা ধরে নিলাম, মানে উপরেরটা কিন্তু θ2। এটা যদি থিটা ধরি তাহলে দেখো এইটা এদিকে গেছে এইটা এদিকে গেছে, মানে এই অ্যাঙ্গেলটা কত আসছে, থিটা আসছে। ভালো করে দেখো অ্যাঙ্গেলটা থিটা আসছে, তাহলে ওই অ্যাঙ্গেলটা যদি থিটা আছে তাহলে এই ডি এর এই বরাবর একটা কম্পোনেন্ট আছে ডি cos থিটা আসছে, আর এই বরাবর একটা কম্পোনেন্ট আসছে কত, ডি sin থিটা আসছে। বুঝা গেল? কম্পোনেন্টগুলো ঠিক বুঝতে পারছো? এখন তার মানে দুটো পার্টে থাকবে, ডি cos থিটা ক্যালকুলেট করতে হবে, ডি sin থিটা ক্যালকুলেট করতে হবে, আর এই dx এর জন্য চার্জের জন্য। তাহলে আমরা এই জায়গাতে ক্যালকুলেটটা করে নিই। প্রথমে করছি এর জন্য, তাহলে এটার একটা কিছু নাম দিই, এটা কি লিখবো, অনুভূমিক বরাবর, আর এটা হচ্ছে উলম্ব বরাবর। বুঝা গেল? অনুভূমিক বরাবর বা উলম্ব বরাবর, বা এই রডের সাপেক্ষে যদি ভাবো, এটা হবে এই বরাবর আছে, মানে হচ্ছে লম্ব বরাবর, আর এটা হচ্ছে কি সমান্তরাল বরাবর। তাহলে আমরা এটার একটা দিচ্ছি যে অনুভূমিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অনুভূমিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অনুভূমিক বরাবর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত আসবে না, এটা আমরা ধরে নিচ্ছি যে ই অফ এদিকটা 1 ধরে নিচ্ছি, বা এটার সঙ্গে যে প্যারালাল যেহেতু আছে লম্ব আছে, তাহলে এটাকে লম্ব উপাংশ ধরে নিচ্ছি, ই অফ পারপেন্ডিকুলার সমান আসছে ইন্টিগ্রেশন ডিই cos থিটা হয়েছে। এরপর ডিই cos থিটা ইন্টিগ্রেশন ডিই cos থিটার আমরা এই যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এরপর আমরা প্রথমে ডিএক্স লেন্থের আধান বার করি। তাহলে এখানে লিখব ডিএক্স দৈর্ঘ্যের আধান, ডিএক্স দৈর্ঘ্যের আধান কত হবে না, ডি কিউ সমান দেখো ল্যামডা ইন্টু ডিএক্স। ইউনিট দৈর্ঘ্যের আমরা ধরে নিচ্ছি যে ল্যামডা আছে একক দৈর্ঘ্যের, তাহলে তার সঙ্গে ডিএক্স গুণ করে দিলাম। তাহলে এরপর হচ্ছে কি ডিএক্স আধানের জন্য, ডি কিউ আধানের জন্য এই বরাবর, মানে হচ্ছে অনুভূমিক বরাবর, ওই বরাবর উপাংশটার নাম দিচ্ছি, আধানের জন্য
অনুভূমিক বরাবর তড়িৎ ক্ষেত্র কত ডিই, একবারে লিখে দিই, তাহলে ই পারপেন্ডিকুলার সমান ইন্টিগ্রেশন ডিই কস থিটা। তাহলে ডি এর ভ্যালু পুট করো, তাহলে ডি কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু ডিসটেন্স, দেখো এইখান থেকে এই ডিসটেন্স, এটাকে ওয়াই ধরে নিচ্ছি, তাহলে ওয়াই স্কয়ার ওই বরাবর ডিসটেন্স হবে ইনটু কস অফ থিটা। তাহলে এরপর আমরা এই ডি কিউ এর ভ্যালুটা পুট করে দিই, কত ল্যামডা ইনটু ডিএক্স। আচ্ছা cos থিটা ওয়াই স্কয়ার সব ভ্যালু পুট করব, তাহলে cos থিটা সমান আসবে, দেখো এখানে আমাদের ভেরিয়েবলকে সবকে থিটার টার্মে করব ভেরিয়েবল, তাহলে থিটা 1 থিটা 2 লিমিট করা হবে। তার মানে দেখো এই dx টাকেও আমরা কি করব, থিটার টার্মে কনভার্ট করে দেব। তাহলে dx টাকে কিভাবে কনভার্ট করব, এখানে দেখো x বাই a সমান কি আসছে, tan অফ থিটা। তাহলে আমি এইখানে দেখো কনভার্ট করছি ওটা, তাহলে x বাই a সমান আসছে কত, tan অফ থিটা। তার মানে x ইকুয়াল টু a tan থিটা। তার মানে dx ইকুয়াল টু কত আসছে, a স্কয়ার tan থিটা, ডিফারেন্সিয়েশন হচ্ছে sec cos থিটা, তাহলে d থিটা চলে এলো। তাহলে এখানে আমরা ঠিক পরের এই জায়গায় পুট করেছি, আচ্ছা cos থিটা, তাহলে এই লাইনটা লিখি cos থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু y স্কয়ার। ওকে, তাহলে এখানে বেরিয়ে যাচ্ছে দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট বেরিয়ে গেল, dx এর জায়গায় কত আসছে, a স্কয়ার sec স্কয়ার, আচ্ছা dx স্কয়ার মানে a স্কয়ার থাকছে না, a থাকছে, x স্কয়ার হলে স্কয়ার হতো, তাহলে এখানে a স্কয়ার sec স্কয়ার থিটা d থিটা ছিল dx এর ভ্যালু। আর এরপর cos থিটা তো থাকবেই, কারণ থিটা তো আছে, থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে y এর ভ্যালু। দেখো y কি পড়ছে না, yটা আমাদের আচ্ছা y a বাই y, দেখো এটা ভূমি, থিটার রেসপেক্টে a ভূমি, আর yটা হচ্ছে অতিভুজ, তাহলে a বাই y সমান কি আসছে, a বাই y সমান আসছে cos থিটা। তার মানে y বাই a সমান আসছে কত, sec থিটা আসছে। আর তাহলে y ইকুয়াল টু a স্কয়ার, মানে y স্কয়ার সমান a স্কয়ার sec স্কয়ার থিটা, y ইকুয়াল টু y স্কয়ার সমান a স্কয়ার sec স্কয়ার থিটা। তাহলে এখানে আসছে a স্কয়ার sec স্কয়ার থিটা চলে এলো। এরপর এখানে একটা a ক্যান্সেল হয়ে যাচ্ছে, sec স্কয়ার থিটা ক্যান্সেল, তার মানে তোমার পড়ে থাকছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a ইন্টিগ্রেশন, এখানে cos থিটা d থিটা, নিচে কিছু থাকছে না। আচ্ছা তাহলে এটাকে সোজা করে লিখে দাও, এটা হচ্ছে cos অফ থিটা d থিটা। আর থিটা দেখো লিমিট আছে কি, নিচের দিকটাকে না মাইনাস ধরছি থিটা 1, উপরের দিকটাকে ধরছি প্লাস থিটা 2। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আচ্ছা তাহলে এখানে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু a ইন্টিগ্রেশন, দেখো cos থিটার ইন্টিগ্রেশন কি আসবে, cos থিটার ইন্টিগ্রেশন আসবে sin থিটা। তাহলে sin থিটা যদি হয়, তাহলে sin থিটা এর আবার লিমিট হচ্ছে মাইনাস অফ থিটা 1 থেকে থিটা 2, মাইনাস থিটা 1 থেকে থিটা 2। তাহলে এরপর যদি আমরা লিমিট পুট করে দিই, তাহলে আসছে দেখো ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a sin থিটা, মানে প্রথমে আপার লিমিট sin থিটা 2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে sin অফ থিটা 2 মাইনাস, আর থিটা sin অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা, তাহলে মাইনাস থিটা হলে এটা প্লাস হয়ে গেল sin অফ থিটা 1, এইটি অ্যান্সার আসছে আমাদের। তাহলে আমরা এই জায়গাটাতে এইটাকে মুছে অ্যান্সারটা লিখলাম, তাহলে ই পারপেন্ডিকুলার এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কত আসছে, ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a sin অফ থিটা 1 প্লাস sin অফ থিটা 2, থিটা 1 প্লাস, আচ্ছা একটু ভালো করে লিখি, এটা কম হচ্ছে, তাহলে এখানে ই পারপেন্ডিকুলার সমান আসছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট a sin অফ থিটা 1 প্লাস sin অফ থিটা 2। ওকে, এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন এই দিকের যে ভ্যালুটা আসবে, দেখো সব কিছু সেম থাকবে, কেবলমাত্র আমরা এই কসের জায়গায় সাইন করে দেবো, এইগুলো ল্যামডা ডিএক্স থাকবে, আধানের জন্য অনুভূমিকের জায়গায় আমরা চেঞ্জ করে দেবো, আর অনুভূমিকের জায়গায় কি করব আমরা, উলম্ব বরাবর নিচের দিকে, উলম্ব বরাবর তড়িৎ ক্ষেত্র, তাহলে ডি এটাকে হয়ে যাবে প্যারালাল হয়ে যাচ্ছে, মানে এই রডের সঙ্গে প্যারালাল, এইটার জায়গায় চলে আসছে কত, সাইন অফ থিটা, এইটার জায়গায় কি আসবে, সাইন অফ থিটা, এই কসের জায়গায় চলে আসবে সাইন অফ থিটা, বাকি সব সেম থাকবে। তাহলে সেক স্কয়ার থিটা কেটে যাবে, এইটা চলে আসবে সাইন অফ থিটা, তাহলে এইখানে চলে আসবে সাইন অফ থিটা। আচ্ছা সাইন থিটার ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস থিটা আসবে। তাহলে এই দুটো লাইনের পর আমি এখানে মুছছি,
তাহলে এর ইন্টিগ্রেশন আসবে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ মাইনাস অফ cos sin থিটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos থিটা, এটার লিমিট হচ্ছে থিটা 1 থেকে থিটা 2, তার মানে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ, যখন আপার লিমিট বসাবো তখন হচ্ছে মাইনাস cos থিটা 2, লোয়ার লিমিট যখন বসাবো মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস, এখানে হচ্ছে cos থিটা 1, এই থিটা 1টা কিন্তু উপরে, তাহলে এটা হলো cos থিটা 1 মাইনাস cos থিটা 2, তাহলে এইখানে আমরা যদি লিখি ই প্যারালাল সমান আসছে ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ cos অফ থিটা 1 মাইনাস অফ cos থিটা 2, cos থিটা 1 মাইনাস অফ cos থিটা 2, বোঝা গেল দুটো কম্পোনেন্ট। এরপর আমরা দেখো দুটো কম্পোনেন্টকে এরপর যদি আমরা কম্পেয়ার করি সমস্ত পজিশনগুলো পেয়ে যাবে। ধরো প্রথম নাম্বার কন্ডিশন থিটা 1 তাহলে এখানে দেখো প্রথম কন্ডিশন আমরা কি ধরছি না থিটা 1 সমান থিটা 2, দুটো যখন সমান হবে মানে এটাকে একবার মিডিল পয়েন্টে যখন আসবে মানে এদিকেও যত দৈর্ঘ্য এদিকেও তত দৈর্ঘ্য, তাহলে দেখো যেটা ই আমাদের পারপেন্ডিকুলার আসছে তার ভ্যালু হচ্ছে সাইন থিটা দুটো সমান, মানে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এ সাইন থিটা, মানে এটাকে থিটা 1 সমান থিটা ধরে নিচ্ছি, তাহলে 2 হয়ে গেল। আর যখন ই প্যারালাল আসবে দেখো প্যারালাল কম্পোনেন্ট আসবে তার ক্ষেত্রে দেখো দুটো সমান হয়ে গেলে 0 হয়ে গেল, মানে এটা 0 চলে গেল, বুঝা গেল। যখন দুটো 0 চলে আসছে তখন যখন এটা মিডিলে হয়ে যাবে তখন এই কম্পোনেন্টটা 0 চলে আসবে, কেবলমাত্র ওই ডিরেকশনে ফিল্ডটা থাকবে, এই যে ডিরেকশনে এই ডিরেকশনে ফিল্ড থাকবে না তার। আচ্ছা এরপর যদি আমরা ইনফিনিটিভ ধরে নিই মানে ইনফাইনাইট অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্যের যদি রড ধরি আমরা অনেক বড়, তার মানে থিটা 1 আর থিটা 2 কি আসবে, দেখো থিটা 1 এখানে নিচের দিকে যত বাড়বে থিটা ভ্যালুটা বাড়বে না, এই রডটা যদি আমরা এরকম ভাবে টানি এরকম ভাবে টানি এটা ধরো এরকম ভাবে আসছে, এই বোর্ডটার ক্ষেত্রে দেখো এরকম আসছে, তার মানে এই থিটার ভ্যালুটা বাড়ছে, তো বাড়তে বাড়তে কত দূর হবে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি, তাহলে দুটোই যদি 90 ডিগ্রি হয় এটাও 90 এটাও 90, তাহলে সাইন 90 এর ভ্যালু কত সাইন 90 1 1, তার মানে ইনফাইনিটির ক্ষেত্রে আমরা ই পারপেন্ডিকুলারের ভ্যালুটা পাবো 2 ল্যামডা ডিভাইডেড বাই 90 90 মানে হচ্ছে 4 পাই এপসাইলন নট এ, এটা যখন থিটা 1 ইকুয়াল টু হচ্ছে থিটা 2 সমান 90 ডিগ্রি। আর ই প্যারালালটা কি পাবে নিচের দিকে যে কম্পোনেন্টটা দেখো সাইন 90 এর ভ্যালু কত, এই cos 90 এর ভ্যালু হচ্ছে 0, এটাও 0, ঠিক আছে, তাহলে টোটাল টার্মটা কত আসছে না টোটাল টার্মটা তোমার চলে আসছে 0, এটার ক্ষেত্রে আমরা 0 পাবো, তার মানে দেখো একটা থেকে আমরা এই কম্পোনেন্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছি সমস্ত কম্পোনেন্টগুলো, বুঝা গেল। এরপর আমরা কি করব যদি বাঁকা থাকে কার্ভ সারফেস যদি থাকে তাদের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি রকম টাইপের আসবে যদি কার্ভ সারফেস থাকে। আচ্ছা তাহলে কার্ভ সারফেসের আমরা একটা থিটা কন্ডিশন করে নিই, সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা পুট করে সমস্ত যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, থিটার ভ্যালু কিরকম আসবে তার উপরে ডিপেন্ডেন্ট করে সমস্তগুলো আমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। যেমন আমরা ধরে নিই যে এইটা হচ্ছে আমাদের একটা কার্ভ সারফেস, এটাকে বলছে রিং, একটা হচ্ছে রিং, এই রিংয়ের ঠিক সেন্টার আছে এই জায়গাটাতে কেন্দ্রবিন্দু, এখন এই কেন্দ্রবিন্দু থেকে ধরো এই দিকের পোর্শনটাকে নিচ্ছি মানে এই কোণটা আমরা ধরে নিচ্ছি থিটা, এই কোণটা কত করলাম থিটা, যে বাকিগুলোকে মুছে দিলাম মানে এইগুলো আর নেই ওইটুকুটাই আছে, বুঝা গেল ব্যাপারটা, এইটুকুটাই আছে রডটা, আর এইখানে তুমি চার্জ দিয়ে দিয়েছো কিউ মানে এগুলো সবগুলো চার্জ এরকম প্লাস প্লাস হয়ে গেছে, আর এগুলো কিন্তু চার্জ নেই, এগুলো কিন্তু মানে জাস্ট টানার জন্য আমি লাইন করেছি। এখন এইখানে ইলেকট্রিক ফিল্ড কত আছে, তো আমরা এখানে দেখো দুটো পার্টে ভাগ করে নিতে পারি, এই জায়গায় সোজা ডট ডট একটা করলাম মানে এই দিকটা থিটা করলাম, আচ্ছা তাহলে এটা 2 থিটা ধরে নাও, এই দিকটা থিটা এটা থিটা, আর বড়টা যেটা ছিল সেটা হচ্ছে 2 থিটা, তাহলে এই বড়টা ছিল কত 2 থিটা ধরে নিয়েছি, তাহলে সুবিধা হয়ে গেল আমাদের থিটা থিটা ভাগ হয়ে গেল। এখন দেখো এই পার্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড আসবে একটা এই কম্পোনেন্ট আসবে, আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এই জায়গাটা তুমি ধরো একটা স্মল ধরলাম, এখান থেকে ডট 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 করে এটাকে ধরলাম আমরা ডি ডি কি ধরবো ডি থিটাই ধরি, কারণ থিটার রেসপেক্টে করছি যেহেতু ডি থিটা। আচ্ছা এই ডি থিটা কি করে আসছে না, ডি থিটা কি করে আসছে ভালো করে দেখো, আমি ছবিটা তাহলে আর একটু বড় করে আঁকছি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা সোজা করে আঁকি, এটা ধরো
তাহলে এখান থেকে তাহলে এটাকে আরেকটু নিচে করে দিই, এটা একটু মুছে দিই এরকম পজিশনটা, এটা হচ্ছে কেন্দ্রবিন্দুটা। তাহলে এই জায়গাটা হচ্ছে আর, এটাও আর, কিন্তু ছবিতে হয়তো আর মনে হচ্ছে না, সবগুলো কিন্তু আর হতে হবে। এরপর ভালো করে দেখো, এখান থেকে এরকম একটা স্মল এলিমেন্ট নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা রেসপেক্টিভলি আমরা এই অ্যাঙ্গেলটা করছি, তাহলে এই অ্যাঙ্গেলটা ডি থিটা বলছি আমরা, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। আচ্ছা, তাহলে এটা পুরোটাকে আলফা ধরে নাও, এই বড় কোণটাকে ধরে নিলাম 2 ইন্টু আলফা, তাহলে এই দিকটা আলফা, ওই দিকটা আলফা হয়ে যাচ্ছে 2 আলফা। আচ্ছা, তাহলে এই যে এই দিকেরটা এটা হয়ে যাবে আলফা কোণ হয়ে যাবে। এখন তাহলে এটা থিটা হলে এটা স্মল এলিমেন্ট, এটা কত হলো ডি থিটা হলো, হয়েছে। আর এটা ডিসটেন্সটা কিন্তু কত আসবে, এই ডিসটেন্সটা আসবে আর। তাহলে এটা রিলেটিভ ফিল্ড আসবে দেখো এই বরাবর, এটাকে যদি দুটো কম্পোনেন্ট আমরা ডিভাইডেড করি, এই অ্যাঙ্গেলটা থিটা হলো, অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা থিটা আসছে দেখো, তাই তো। এটা হচ্ছে সোজা এবারে টেনেছি, আর একটা হচ্ছে তোমার না এই নিচের দিকেরটা আসছে, অ্যাঙ্গেলটা থিটা মানে একটা টানা আছে এটা, আর এইটা হচ্ছে তোমার এরকম ভাবে টানতে পারি। আচ্ছা, তাহলে এটা থিটা আসছে না, তার মানে অ্যাকচুয়ালি আমরা যদি ধরে নিই এটা তো ডিসটেন্স ওই বরাবর পাচ্ছি না। আচ্ছা, তাহলে একটা কম্পোনেন্ট হিসাবে করছি, দেখো কিভাবে কম্পোনেন্টটা আসবে, দেখো এটা স্যার বিটা ধরে নিয়েছি আমি, ব্যাস। তাহলে এটা ডি হলো, এই ডি এই দিকে কম্পোনেন্ট কত আসছে না, কম্পোনেন্ট ডিই আসছে cos অফ বিটা, কারণ থিটার দিকে বিটা হয়, এখন বিটা বলেছি। আর এদিকে কত আসবে ডিই sin অফ বিটা। একই রকম দেখো, একই রকম যদি আমরা এই দিকে একটা এলিমেন্ট ধরি, এই দিকে এলিমেন্ট ধরি, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এই দিকে আসবে, এই বরাবর একটা কম্পোনেন্ট পাবো, নিচের দিকে একটা কম্পোনেন্ট পাবো। তার মানে এই যে কম্পোনেন্টগুলো, এই দুটো কম্পোনেন্ট পরস্পরকে কি করবে, নেগলেক্টেড করে দেবে, তাহলে বেঁচে থাকবে কি এই কম্পোনেন্ট। তাহলে আমরা কি করছি, এই কম্পোনেন্টটাকে নিয়ে, মানে যে থিটার যে কম্পোনেন্ট আছে ডি, এই ডিটার এই কম্পোনেন্টটাকে নিয়ে আমরা কি করব না, ক্যালকুলেশন করব, দিয়ে তারপর তার লিমিট আমরা পুট করে দেবো এখানে। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে সবচেয়ে সুবিধা হবে এইটাকে ধরে নাও, তাহলে দেখো একবারে সোজা এটা আসছে আর এটা এই বরাবর আসছে, তার মানে তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা চলে আসবে। হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হয়ে গেল, এইটাকে না থিটা ধরে উপরেরটাকে থিটা ধরে নাও, তাহলে এটা থিটা। আচ্ছা, ওটা অলরেডি লিখে দিয়েছিলাম আমি, থিটা করে দিলাম ডি সাইন থিটা। আচ্ছা, তাহলে এইদিকে আরেকটা ধরলে সেটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ওই ছবিটা তাহলে দেখিয়ে দিই আমি, এই বরাবর এটা কয়েকটা ধরলাম, এখান থেকে ডট 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 ডট, এইটার লেন্থটা আসবে এখানে গিয়ে এইদিকে, এটা আসবে ডিটা আসবে, এদিকে দেখো আসবে ডিই সাইন অফ থিটা, আর এদিকে আসবে ডিই কস অফ থিটা। কারণ কি, তখন এই যে এই অ্যাঙ্গেলটা আমরা ধরবো থিটা একই রকম, এইদিকে যত ধরেছি এদিকে তত ধরবো, তার মানে তখন এই অ্যাঙ্গেলটা চলে আসবে, থিটা চলে আসবে, বোঝা গেছে। তারপরে এরপর আমরা তাহলে করছি, তাহলে এখানে লিখবো 1 নাম্বার, অনুভূমিক উপাংশ দুটি সমান ও বিপরীত হওয়ার জন্য পরস্পরকে প্রশমিত করবে। তাহলে যেহেতু দুটো সমান, তাহলে পরস্পরকে কি করবে, প্রশমিত করবে। তাহলে কেবলমাত্র থাকবে এইদিকে, অতএব এটার নাম ধরে নিচ্ছি পি বিন্দু, এই বিন্দুটার নাম। অতএব পি বিন্দুতে মোট তড়িৎ প্রাবল্য, এটাকে ধরো ই ধরছি, ই সমান ইন্টিগ্রেশন, দেখো এটা দুটো টার্ম আছে না, তাহলে এখানে আমরা 2 যোগ করে দিচ্ছি ডিই cos থিটা, ঠিক আছে, প্রশমিত করবে। বা এখানে লিখতে পারো যে অনুভূমি উপাংশ দুটি, অনুভূমি উপাংশ এখানে sin থিটা লিখতে পারো ডিই sin থিটা, তাহলে একবারে আমাদের বুঝিয়ে যাচ্ছে যে sin থিটাটা পরস্পর প্রশমিত করছে, cos পড়ে যাচ্ছে, ক্লিয়ার। তাহলে এটা ডি cos থিটা হলো, এরপর আমরা ইন্টিগ্রেশন করব, ডি এর ভ্যালু হবে কত, ধরো ডি থিটা আছে, আর ডি থিটা যদি থাকে এই জায়গায় ভালো করে দেখো, ডি থিটার জন্য আমরা যে টোটাল এই যে এটা ধরেছি, এই যে থিকনেসটা ধরেছি, টোটাল তো এখানে কিউ চার্জ দেওয়া আছে, প্লাস 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 করে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হবে, সব জায়গাতে ডিস্ট্রিবিউশন হবে। এখন এই ডি থিটার ভ্যালু কি করে করবে না, দেখো পুরো অ্যাঙ্গেল হচ্ছে 2 আলফা, তাহলে 2 আলফার জন্য হচ্ছে কিউ চার্জ, আর থিটার জন্য কত আসবে সেভাবে বার করতে পারো। তাছাড়া আরেকটা পদ্ধতি আছে, দেখো আমরা যদি ধরে নিই এটা আর, তাহলে এইটা কি হয় না, এটা হচ্ছে তোমার এই যে এস ইকুয়াল টু আর থিটা ফর্মুলা,
তাহলে এই এস মানে তো এখন ধরো আমরা ধরছি ডিসিটা ধরেছি তো ওই কম্পোনেন্টটাকে, তাহলে ডিসিটা যদি ধরি আমরা, আচ্ছা ডিসিটা টোটালি ওটাকে ধরা যাবে না, এস ইকুয়াল টু আর একটা ভ্যালু দিতে হবে। হ্যাঁ, এই জায়গাতে টোটাল ডিসিটা না ধরে এখানে লিখবো আমরা ক্যাপিটাল আর ইন্টু ডিসিটা আসছে এলিমেন্টটা, টোটাল ডিসিটা আসছে না, ডিসিটা হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে ডিসিটা, ক্লিয়ার, এই কোণটা ডিসিটা। তাহলে এস, তাহলে এস এর জায়গাতে আমরা যখন এসটাকে স্মল করব, ডিএল করব, তখন কত আসবে না, ডিএল করে দিলে আসবে এটা আর, আর তো সবসময় কনস্ট্যান্ট থাকবে, আর এখানে আমরা আর এর জায়গায় ক্যাপিটাল আর ধরেছি, তাহলে ক্যাপিটাল আর ইনটু ডিসিটা। তাহলে দেখো ডিএল এর জায়গায় কেবলমাত্র ক্যাপিটাল আর ডিসিটা পুট করে দিলে আসছে। তাহলে এখন এটা তো টোটাল একটা রিং, তাহলে এই চার্জ ডিস্ট্রিবিউশন ল্যামডা হবে, তাহলে ল্যামডা ডিএল সমান কত আসবে, ল্যামডা গুণ করে দাও আর ইনটু ডিসিটা, বুঝা গেল। তাহলে এখানে ডিকিউ সমান কত আসবে না, ডিকিউ সমান আসবে ল্যামডা আর ইনটু ডিসিটা, ডিকিউ হচ্ছে ডিকিউ সমান কত আসছে, ল্যামডা আর ইনটু ডিসিটা। তাহলে এইখানে আমরা লিখবো ইন্টিগ্রেশন ল্যামডা ক্যাপিটাল আর ডি থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এক্স স্কয়ার, মানে দেখো আর স্কয়ার, এই ডিসটেন্স তো বললাম না সব জায়গায় সমান থাকবে, আর স্কয়ার আর এটা থাকছে cos অফ থিটা, তাহলে একটা আর কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, পুরোটাকে উপরে রাখি। আচ্ছা আরটাও নিচে চলে আসছে কনস্ট্যান্ট, তাহলে হচ্ছে এখানে cos অফ থিটা ডি থিটা, cos থিটার ইন্টিগ্রেশন sin থিটা হয়। আচ্ছা লিমিট দেখো, লিমিট কি চুজ করব, দেখো আমরা তো দুটো পোরশন ধরেছি কারণ এটা 2 মাল্টিপ্লিকেশন করেছি, তাহলে এই থিটা লিমিট এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে ঘুরতে ঘুরতে এদিকে আসবে, মানে এটা 2 আলফা ধরেছি তো, তাহলে 2 আলফা ধরলে ওইদিকে আস্তে আস্তে আলফা আসবে, তাহলে 0 টু আলফা, মানে যখন স্টিকটা এখানে নেব তখন 0 ঘুরতে ঘুরতে আলফা, তাহলে 0 টু আলফা, তার মানে আসছে 2 ল্যামডা 4 পাই এপসাইলন নট আর, এটা আসছে sin অফ থিটা 0 টু আলফা, তাহলে sin থিটা যদি আলফা বসাই আলফা, sin 0 0 হয়ে গেল, তার মানে এই ভ্যালুটা কত আসছে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট sin অফ আলফা, sin অফ আলফা আসছে, sin অফ আলফা, তো sin থিটা টু 4 পাই একটা আর থাকবে এখানে, এই জায়গাতে কত থাকবে, একটা আর থাকবে। এরপর আমরা বিভিন্ন কন্ডিশন গুলো দেখে নেব। বিভিন্ন কন্ডিশন বলতে ধরো এটা তো জেনারেল ফর্মুলা বার করলাম, এরপর ধরো যদি সেমি সার্কেল হয় এরকম, মানে অর্ধ রিং, অর্ধ রিং মানে এটা পুরো গোল ছিল, এই জায়গাটা আছে মানে উপর দিকটা, এই দিকটা এখন মুছে দিলাম, যে এই পয়েন্টটা বার করতে বলেছে, তাহলে এই কোণটা আলফা হয়ে যাচ্ছে 2 আলফা, তাহলে 2 আলফা সমান 180 ডিগ্রি, তাহলে আলফা সমান কত 90 ডিগ্রি, তাহলে আলফার জায়গায় এখানে 90 ডিগ্রি বসাও, তাহলে ই সমান আসবে, তাহলে এইখানে ই সমান কত আসছে না, ই সমান আসছে 2 আর ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর, রেডিয়াস তো ধরো আরই আছে, আর sin অফ 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু কত 1, মানে এটার ভ্যালু আছে, sin 90 ভ্যালু কত 1, তাহলে sin 90 হলে ওই ভ্যালু আছে। এরপর যদি আমরা করি টোটাল রিং এ নিতে যাই, এটা আলফার ভ্যালু কত না, 2 আলফার ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি, তাহলে আলফা সমান কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি ভ্যালু কত sin 0, তার মানে এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড 0 চলে আসবে এরকম টোটাল যদি করি। আচ্ছা এরপর যদি আমরা এরকম ভাবে করি, মানে টোটাল হাফ পোরশনটা নিই, এটা মানে আলফার ভ্যালু কত আসছে 90 ডিগ্রি আসছে, তাহলে আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি আসে, তাহলে 2 এই আলফার ভ্যালু নয় 2 আলফা সমান 90 ডিগ্রি, তাহলে যে টোটাল কোনটা 2 আলফা, তাহলে আলফা সমান কত আসবে 45, তাহলে 45 এর sin 45 1/√2, তাহলে এখানে e ইকুয়াল টু চলে আসবে 2 ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r ইনটু 1/√2, এবং ক্যালকুলেশন করলে √2 কে তুমি উপরে তুলতে পারো, তাহলে √2 উপরে তুললে √2 দ্বারা গুণ হলো, তাহলে 2টা কেটে যাবে, মানে আসবে তোমার ল্যামডা √2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট r। আচ্ছা তার মানে দেখো এই জেনারেল কম্বিনেশনটা করা থাকলে তোমাদের সমস্ত যা কিছু অঙ্ক পড়বে, যে যতই ভ্যালু দাও সব জায়গায় আমরা ক্যালকুলেট, যদি 30 ডিগ্রি বলে ধরো এরকম দিয়েছে একটা এলিমেন্ট, এই জায়গায় 30 ডিগ্রি দিয়েছে, মানে এই দিকটা পুরো কমপ্লিট মুছে দিয়েছে, এইটাকে বলেছে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলে 2 আলফা সমান কত ধরবে তুমি 30, তাহলে আলফা সমান কত 15, sin 15 ডিগ্রি ভ্যালু পুট করে দেবে ক্যালকুলেটর টিপে, যেহেতু 15 ডিগ্রি ভ্যালু তোমরা জানো না, বা হ্যাঁ জানবে ম্যাথমেটিক্সে আছে 15 ডিগ্রি ভ্যালু, সে 15 ডিগ্রি ভ্যালু পুট করে দিলাম, তো সাধারণত এটা পড়ে না 60 পড়বে, 30 আসবে, 30 ভ্যালু হাফ পুট করে দেবে, বোঝা গেল ব্যাপারটা একবারে ইজি। মানে তুমি যদি একটা জেনারেল কন্ডিশন প্রুফ করে রাখো, সেখান থেকে সমস্ত থিটাগুলো এইটা জাস্ট থরনি মুখস্থ করে রাখলে কোনটার কোন ভ্যালু হচ্ছে সেটা ভ্যালু পুট করে দিলে হবে, ব্যাস। আবার পরের ভিডিওতে এরকম টাইপের কিছু ট্রিক্স নিয়ে আসবো, বা ইলেকট্রিক ফিল্ডের আমাদের কিছু বাকি রয়ে গেল সেই বাকিগুলো করবো আমরা, তারপর আমরা ইলেকট্রিক ফিল্ডের এরপর আমরা চলে যাব ডাইপোলে চলে যাব, এবং ডাইপোলের জন্য কত ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়,
ইলেকট্রিক ফ্লাক্স চলে যাবো, তারপরে হচ্ছে গস ল আছে, গস লতে চলে যাবো। বেশ, আর ভিডিও শেষে অবশ্যই করে কি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমরা এনি ভিডিও আমার আপলোড করলে পেয়ে যাও। থ্যাঙ্কস। আর ইংলিশ ভার্সনের জন্য এক্সট্রা ভিডিও আছে, বাংলা ভার্সনে তোমাদের এক্সট্রা ভিডিও আছে, তোমরা সেরকমভাবে ভিডিওগুলো দেখতে থাকো। ব্যাস।